বাড়ির বিদ্যুৎ সংযোগ আমার নাম থেকে ছেলের নামে পরিবর্তন করার জন্য বিদ্যুৎ অফিসে গেলাম। ইঞ্জিনিয়ার ফর্ম দেখে বলল, স্যার, আপনি আবার আপনার স্ত্রীর নামেও জয়েন্ট কানেকশন চেয়েছেন। আমি অবাক হয়ে তাকালাম। ছেলে বলল, হ্যাঁ, আমরা দুজনেই থাকব। ইঞ্জিনিয়ার বলল, তাহলে ম্যাডামেরও একটা পরিচয়পত্র লাগবে। ছেলে আমার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিল। আমি মনে মনে অবাক হলাম যে সে এত প্রস্তুত কেন। কাগজপত্র জমা দিয়ে বাড়ি ফেরার পথে সে বলল, মা, এই বিদ্যুৎ সংযোগ আমাদের দুজনের নামে। এর মানে এই বাড়িটা আমাদের দুজনের। বাড়িতে পৌঁছে লাইট জ্বালাতে গিয়ে সে আমার হাত ধরে বলল, এই আলো যেমন আমাদের ঘর আলোকিত করে, তেমনি আমি তোমার জীবনকে আলোকিত করতে চাই। বিয়ে করো আমাকে। নতুন মিটারের লাল আলো টিমটিম করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খাতুন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম করিম উদ্দিন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাফি আর সুমি। রাফির বয়স ২১ বছর, ভার্সিটিতে পড়ে। সুমির বয়স ১৪ বছর, মাধ্যমিকে ক্লাস 9-এ। আমাদের এই গল্পটা শুরু হয়েছিল গত বছর, যখন আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের পরামর্শে তাকে কলকাতার একটা বড় হাসপাতালে ভর্তি করানো হল। খরচের চাপে আমাদের পুরানো বাড়িটা বিক্রি করে দিতে হল। নতুন ফ্ল্যাট কেনার পর বিদ্যুৎ সংযোগের জন্য অফিসে গেলাম। রাফি আমার সাথে গিয়েছিল। সে বলল, মা, আমার নামেও সংযোগটা রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। আমি রাজি হয়ে গেলাম। অফিসের কর্মচারী আমাদের কাগজপত্র দেখে বলল যে জয়েন্ট সংযোগের জন্য আমার পরিচয়পত্র লাগবে। রাফি সব রেডি করে এনেছিল, এমনকি আমার ছবিও। বাড়ি ফেরার পথে রাফি বলল, মা, এখন এই বাড়িটা আমাদের দুজনের। আমি তোমাকে সব সময় সাথে থাকব, দেখাশোনা করব। আমি খুশি হলাম ভেবে যে আমার ছেলে কতটা দায়িত্বশীল। বাড়িতে পৌঁছে নতুন মিটার চেক করতে গিয়ে রাফি আমার হাত ধরে বলল, মা, এই নতুন শুরুটা আমাদের জন্য অনেক মানে রাখে। আমি চাই তুমি আমার সাথে এই নতুন জীবন শুরু করো। আমাকে বিয়ে করো। আমি প্রথমে হেসে দিলাম ভেবে যে রাফি হয়তো রসিকতা করছে। কিন্তু তার চোখে যে আগ্রহ দেখলাম সেটা আমাকে চিন্তিত করে তুলল। আমি বললাম, রাফি, এসব কি বলছিস? আমি তোর মা। রাফি বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে, কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি না। বাবার অসুস্থতার সময় থেকেই আমি বুঝেছি যে তুমিই আমার জীবনের সব। আমি অবাক হয়ে গেলাম। এমন কিছু কি করে হতে পারে? আমি রাফিকে বুঝানোর চেষ্টা করলাম যে এটা ঠিক নয়। কিন্তু রাফি আমার কথা শুনছিল না। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। রাফির কথাগুলো বারবার মনে আসছিল। আমি ভাবলাম হয়তো সে মানসিক চাপে আছে, তাই এরকম বলছে। পরদিন সকালে আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম। রাফি, গতকাল তুই যা বলেছিস সেটা নিয়ে আমরা কথা বলি। রাফি বলল, মা, আমি সব ভেবেচিন্তেই বলেছি। আমার মন থেকে এই কথা বেরিয়েছে। আমি বললাম, কিন্তু রাফি, এটা তো সম্ভব নয়। আমি তোর মা, তুই আমার ছেলে। রাফি বলল, মা, এই সমাজের নিয়মকানুন আমি মানি না। আমি শুধু জানি যে তোমাকে আমার ভালো লাগে। তোমার যত্ন নিতে চাই। এই কথাগুলো শুনে আমার মাথা ঘুরতে লাগল। আমি কি করব বুঝতে পারছিলাম না। সুমি স্কুল থেকে ফিরে এসে আমাদের গম্ভীর আলোচনা দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? তুমি কেন এত চিন্তিত? আমি সুমিকে কিছু বললাম না। কিন্তু রাফি সুমিকে বলল, সুমি, আমি মাকে বিয়ে করতে চাই। সুমি প্রথমে হেসে দিল। তারপর বলল, ভাইজা, তুমি কি বলছ? মা তো তোমার মা। রাফি বলল, সুমি, তুই এখনো ছোট, তুই বুঝবি না। সুমি আমার কাছে এসে বলল, মা, ভাইজা কি এমন কথা বলছে? আমি সুমিকে বললাম, তুই এসব নিয়ে মাথা ঘামাস না, পড়ালেখায় মন দে। কিন্তু সুমি বুদ্ধিমতী মেয়ে। সে বুঝতে পারল যে কিছু একটা সমস্যা আছে। রাতে সে আমার রুমে এসে বলল, মা, ভাইজা কি সত্যিই তোমাকে বিয়ে করতে চায়? আমি সুমিকে সত্যি বললাম। সুমি শুনে অবাক হল। তারপর বলল, মা, এটা তো খুবই অস্বাভাবিক। ভাইয়ার হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে। আমিও তাই ভাবছিলাম। পরদিন আমি একটা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেওয়ার কথা ভাবলাম। কিন্তু রাফি যেন আমার মনের কথা বুঝতে পারল। সে বলল, মা, আমার কোনো মানসিক সমস্যা নেই।
আমি পুরোপুরি সুস্থ। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি বললাম, রাফি, এই ভালোবাসা মাছেলের। এটা অন্য রকম হতে পারে না। রাফি বলল, মা, আমি জানি সমাজ এটাকে মেনে নেবে না। কিন্তু আমরা কি সমাজের জন্য বাঁচি নাকি নিজেদের খুশির জন্য? এই কথাটা আমাকে ভাবিয়ে তুলল। সত্যি তো, মানুষ কি বলবে সেটা নিয়ে চিন্তা করে কি লাভ? কিন্তু তবুও, এটা তো ঠিক নয়। দিন যেতে লাগল। রাফি প্রতিদিন আমার সাথে এই নিয়ে কথা বলত। সে বলত, মা, আমি তোমার জন্য সব ছেড়ে দিতে পারি। ক্যারিয়ার, বন্ধুবান্ধব, সব। আমি বললাম, রাফি, তুই এসব কথা বলিস না। তোর ভবিষ্যৎ নিয়ে ভাব। কিন্তু রাফি একটা কথাই বলত, তুমি ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নেই। এক সপ্তাহ পর আমার স্বামী হাসপাতাল থেকে ফিরে এলেন। তিনি অনেকটা ভালো হয়েছিলেন। বাড়ি এসে নতুন ফ্ল্যাট দেখে খুশি হলেন। কিন্তু আমাদের পারিবারিক সমস্যাটা তিনি বুঝতে পারেননি। রাফি তার বাবার সামনেও একই কথা বলল। বাবা, আমি মাকে বিয়ে করতে চাই। আমার স্বামী প্রথমে হেসে দিলেন ভেবে যে রাফি মজা করছে। কিন্তু রাফি যখন সিরিয়াসভাবে বলল, তখন তিনি রেগে গেলেন। রাফি, তুই কি বলছিস? এসব কথা আর বলবি না। রাফি বলল, বাবা, আমি ভালোবাসি মাকে। আমার স্বামী রাফিকে থাপ্পড় দিলেন। তোর মাথা খারাপ হয়ে গেছে? এসব কি বলছিস? রাফি কিছু বলল না। কিন্তু তার চোখে যে ব্যথা দেখলাম সেটা আমাকে কষ্ট দিল। সেই রাতে আমার স্বামী আমাকে বললেন, রুমানা, রাফির মাথা খারাপ হয়ে গেছে। আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি বললাম, হ্যাঁ, সেটাই ভালো। কিন্তু রাফি ডাক্তারের কাছে যেতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি ডাক্তার দেখাব না। এদিকে সুমি খুবই চিন্তিত হয়ে পড়েছিল। সে বলল, মা, আমাদের পরিবারে কি হচ্ছে? ভাইজা কেন এমন আচরণ করছে? আমি সুমিকে বুঝানোর চেষ্টা করলাম। কিন্তু নিজেই বুঝতে পারছিলাম না যে কি করব। একদিন রাফি আমাকে একা পেয়ে বলল, মা, আমি জানি বাবা আর সুমি আমার বিরুদ্ধে। কিন্তু তুমি আমার পাশে থাকবে তো? আমি বললাম, রাফি, আমি তোর মা। আমি সব সময় তোর পাশে আছি। কিন্তু তুই যা বলছিস সেটা ঠিক নয়। রাফি বলল, মা, তুমি আমার কথা একবার ভেবে দেখো। আমি তোমার সব যত্ন নেব। তোমাকে খুশি রাখব। আমি দেখলাম যে রাফিকে বোঝানো যাচ্ছে না। আমি ভাবলাম হয়তো তাকে কিছুদিনের জন্য আলাদা রাখলে ভালো হবে। আমি আমার বোনের কাছে রাফিকে পাঠানোর কথা ভাবলাম। কিন্তু রাফি বলল, মা, আমি কোথাও যাব না। আমি তোমার কাছেই থাকব। এমন সময় আমার এক পুরানো বন্ধু আমাদের বাড়িতে এল। সে আমাদের পারিবারিক সমস্যার কথা জানত। সে আমাকে একটা পরামর্শ দিল। রুমানা, তুমি রাফিকে একটা গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দাও। হয়তো সে অন্য কাউকে পছন্দ করবে। আমি এই পরামর্শটা ভালো লাগল। আমি রাফিকে বললাম, রাফি, তুই কি কোনো মেয়েকে পছন্দ করিস? রাফি বলল, মা, আমি শুধু তোমাকেই পছন্দ করি। আমি বললাম, রাফি, তোর বয়সী অনেক সুন্দর মেয়ে আছে। তুই তাদের সাথে বন্ধুত্ব করো। রাফি বলল, মা, আমি অন্য কোনো মেয়েকে চাই না। আমি হাল ছেড়ে দিলাম। কি করব বুঝতে পারছিলাম না। তারপর একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের বাড়িতে বিদ্যুৎ চলে গেল। রাফি মিটার চেক করতে গিয়ে দেখল যে মিটারে কিছু সমস্যা আছে। সে বিদ্যুৎ অফিসে ফোন করল। অফিস থেকে একজন ইঞ্জিনিয়ার এসে মিটার চেক করল। সে বলল, আপনাদের মিটারে একটা গোলমাল আছে। এটা ঠিক করতে একটু সময় লাগবে। ইঞ্জিনিয়ার কাজ করতে করতে আমাদের সাথে গল্প করছিল। সে জানতে পারল যে রাফি আর আমি দুজনের নামেই বিদ্যুৎ সংযোগ। সে বলল, এটা খুব ভালো। মাছেলে মিলে থাকা খুব সুন্দর। রাফি বলল, আঙ্কেল, আমি মাকে খুব ভালোবাসি। ইঞ্জিনিয়ার বলল, সেটা তো দেখাই যাচ্ছে। মায়ের যত্ন নেওয়া ছেলের কর্তব্য। হঠাৎ ইঞ্জিনিয়ার একটা কথা বলল যেটা আমাদের সবাইকে অবাক করে দিল। সে বলল, আপনারা জানেন, আমি গত মাসে একটা অদ্ভুত ঘটনা দেখেছি। একজন ছেলে তার মাকে বিয়ে করতে চাইছিল। এটা একটা মানসিক রোগ, বলে ইনসেস্ট কমপ্লেক্স। রাফির মুখ দেখে মনে হল যেন সে কিছু বুঝতে পারছে। ইঞ্জিনিয়ার বলল, এই রোগ হলে ছেলেরা তাদের মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। কিন্তু এটা চিকিৎসা করা যায়। আমি আর আমার স্বামী একে অপরের দিকে তাকালাম। আমরা বুঝতে পারলাম যে রাফির হয়তো সত্যিই কোনো সমস্যা আছে। ইঞ্জিনিয়ার চলে যাওয়ার পর রাফি খুব চুপচাপ হয়ে গেল। সে আর আমার সাথে সেই বিষয়ে কোনো কথা বলল না।
পরদিন রাফি আমার কাছে এসে বলল, মা, আমি ভুল করেছি। আমি জানি এটা ঠিক নয়। আমি খুশি হলাম। বললাম, রাফি, তুই বুঝতে পেরেছিস যে এটা ঠিক নয়। এখন আমরা একসাথে এই সমস্যার সমাধান করব। রাফি বলল, মা, আমি ডাক্তার দেখাতে রাজি আছি। আমরা একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে গেলাম। ডাক্তার রাফিকে পরীক্ষা করে বললেন যে তার একটা সমস্যা আছে, যেটাকে বলা হয় অয়ডিপাস কমপ্লেক্স। এটা অসুখ নয়, কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে ঠিক করা যায়। ডাক্তার রাফিকে নিয়মিত কাউন্সেলিং এর জন্য আসতে বললেন। রাফি রাজি হল। 3 মাসের কাউন্সেলিং এর পর রাফি অনেক ভালো হয়ে গেল। সে বুঝতে পারল যে তার অনুভূতিটা ভুল ছিল। সে আমার কাছে ক্ষমা চাইল। মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানি এটা খুবই ভুল ছিল। আমি রাফিকে কোলে নিয়ে বললাম, রাফি, তুই আমার ছেলে। তোর কোনো ভুলের জন্য আমি তোর উপর রাগ করব না। আমি খুশি যে তুই বুঝতে পেরেছিস। ডাক্তার আমাদের পরিবারকেও কাউন্সেলিং দিলেন। তিনি বললেন যে এরকম সমস্যা অনেক পরিবারেই হয়, কিন্তু সবাই মিলে চেষ্টা করলে এটা সমাধান হয়। 6 মাস পর রাফি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সে কলেজে তার ক্লাসমেট একটা মেয়েকে পছন্দ করতে শুরু করল। মেয়েটার নাম তানিয়া। রাফি একদিন তানিয়াকে আমাদের বাড়িতে নিয়ে এল। তানিয়া খুব সুন্দর আর ভদ্র মেয়ে। আমি তাকে দেখে খুশি হলাম। রাফি বলল, মা, আমি তানিয়াকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। আমি বললাম, রাফি, তানিয়া খুব ভালো মেয়ে। তোমরা দুজনে একসাথে খুশি থাকবে। তানিয়া আমাকে মা বলে ডাকতে লাগল। সে বলল, মা, আমি রাফিকে খুব ভালোবাসি। আমি তার সব যত্ন নেব। আমি তানিয়াকে আপন মেয়ের মতো ভালোবাসতে লাগলাম। 1 বছর পর রাফি আর তানিয়ার বিয়ে হল। বিয়ের দিন রাফি আমার কাছে এসে বলল, মা, আমি এখন বুঝতে পারছি যে আসল ভালোবাসা কাকে বলে। তুমি আমার মা, আর তানিয়া আমার স্ত্রী। এই দুটো ভালোবাসা সম্পূর্ণ আলাদা। আমি রাফিকে আশীর্বাদ দিলাম। রাফি, তুমি এখন একজন পূর্ণাঙ্গ মানুষ। তুমি আর তানিয়া সুখে থাকো। বিয়ের পর রাফি আর তানিয়া আমাদের সাথেই থাকতে লাগল। তারা আমাদের খুব যত্ন নিত। সুমিও তানিয়া ভাবিকে খুব পছন্দ করত। আমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তিনি আবার তার চাকরিতে ফিরে গেলেন। আমাদের পারিবারিক সমস্যাটা সমাধান হওয়ার পর আমরা সবাই খুব খুশি ছিলাম। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কারণ আমাদের নতুন ফ্ল্যাটে একটা অদ্ভুত রহস্য লুকিয়ে ছিল। একদিন রাত্রে আমি ঘুমের মধ্যে একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। মনে হচ্ছিল যেন কেউ দেয়ালের ভেতর থেকে আওয়াজ করছে। আমি উঠে দেখলাম যে আওয়াজটা আসছে আমাদের বসার ঘরের দেয়াল থেকে। পরদিন সকালে আমি রাফিকে বললাম। রাফি বলল, মা, হয়তো কোনো ইঁদুর বা পাখি দেয়ালের ফাঁকে ঢুকেছে, কিন্তু আমার মনে হচ্ছিল আওয়াজটা ইঁদুর বা পাখির মতো নয়। সেই রাতে আবার একই আওয়াজ হল। এবার আমার স্বামীও শুনলেন। তিনি বললেন, রুমানা, এটা বোধহয় পুরানো ফ্ল্যাটের কোনো পাইপের আওয়াজ। কিন্তু আওয়াজটা প্রতি রাতে হতে লাগল। এটা একটা নির্দিষ্ট সময়ে হতো, রাত 2টোর সময়। আওয়াজটা শুনতে অনেকটা ফিসফিসানির মতো। একদিন তানিয়াও আওয়াজটা শুনল। সে বলল, মা, এটা কি কোনো ভূতের আওয়াজ? আমরা সবাই হেসে দিলাম। কিন্তু আওয়াজটা যে রহস্যজনক সেটা সবাই স্বীকার করল। সুমি বলল, আমরা দেয়ালটা ভেঙে দেখি কি আছে, কিন্তু আমার স্বামী বললেন, দেয়াল ভাঙলে ফ্ল্যাটের ক্ষতি হবে। একদিন রাফি ইন্টারনেটে খোঁজ করে জানতে পারল যে আমাদের ফ্ল্যাটটা আগে একটা পুরানো বাড়ির অংশ ছিল। সেই বাড়িতে 50 বছর আগে একটা পরিবার থাকত। কিন্তু কিছু একটা কারণে তারা হঠাৎ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। রাফি আরও জানতে পারল যে সেই পরিবারের একটা মেয়ে হারিয়ে গিয়েছিল। মেয়েটার নাম ছিল রীতা। সে মাত্র 16 বছর বয়সী ছিল। আমরা ভাবলাম হয়তো আওয়াজটার সাথে এই হারানো মেয়েটার কোনো সম্পর্ক আছে। একদিন রাত্রে আমি খুব মনোযোগ দিয়ে আওয়াজটা শোনার চেষ্টা করলাম। আওয়াজটা শুনতে অনেকটা এইরকম লাগছিল, সাহায্য, সাহায্য। আমি ভয় পেয়ে গেলাম। পরদিন আমি রাফিকে বললাম। রাফি বলল, মা, আমরা দেয়ালে একটা ছোট ফুটো করে দেখি কি আছে। আমার স্বামী রাজি হলেন। রাফি একটা ড্রিল মেশিন দিয়ে দেয়ালে একটা ছোট ফুটো করল। ফুটো করার পর সেখান থেকে একটা অদ্ভুত গন্ধ বের হল। রাফি ফুটোর ভেতরে টর্চ দিয়ে দেখার চেষ্টা করল। সে বলল, মা, এখানে একটা গোপন ঘর আছে। আমরা সবাই অবাক হয়ে গেলাম। দেয়ালের পেছনে একটা গোপন ঘর। এটা কি করে সম্ভব?
আমার স্বামী বললেন, আমাদের দেয়ালটা আরেকটু ভেঙে দেখতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম যে পরদিন সকালে একটা মিস্ত্রি ডেকে দেয়াল ভাঙাব। সেই রাতে আওয়াজটা আগের চেয়ে জোরে হল। মনে হচ্ছিল যেন কেউ দেয়াল ঠুকে ঠুকে বের হওয়ার চেষ্টা করছে। পরদিন সকালে মিস্ত্রি এসে দেয়ালের একটা অংশ ভেঙে দিল। দেখা গেল যে সেখানে সত্যিই একটা ছোট ঘর আছে। ঘরটার আকার অনেকটা বড় আলমারির মতো। আমরা সবাই মিলে ঘরটার ভেতরে তাকালাম। সেখানে কিছু পুরানো জিনিস ছিল, একটা পুরানো টেবিল, একটা চেয়ার, কিছু বই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে সেখানে একটা পুরানো ডায়েরি পড়েছিল। রাফি ডায়েরিটা তুলে আনল। ডায়েরিটার কভারে লেখা ছিল, রিতার ডায়েরি। আমরা সবাই অবাক হয়ে গেলাম। এটাই কি সেই হারানো মেয়ে রিতার ডায়েরি? আমি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। প্রথম পাতায় লেখা ছিল, আমার নাম রীতা রায়। আমার বয়স 16 বছর। আমি এই বাড়িতে আমার মা-বাবা আর ভাইয়ের সাথে থাকি। আমি আরও পড়লাম। ডায়েরিতে রিতার দৈনন্দিন জীবনের কথা লেখা ছিল। সে একটা খুব সুখী পরিবারে বড় হচ্ছিল। কিন্তু হঠাৎ একদিনের এন্ট্রিতে লেখা ছিল, আজ খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। আমাদের বাড়িতে কিছু খারাপ লোক এসেছে। তারা বাবার সাথে কি যেন করছে। আমি ভয়ে এই গোপন ঘরে লুকিয়েছি। পরের এন্ট্রিতে লেখা ছিল, আমি 3 দিন ধরে এই ঘরে আছি। বাইরে কি হচ্ছে জানি না। খুব ক্ষুধা লাগছে। পানির বোতল শেষ হয়ে গেছে। আরও পড়তে পড়তে আমি বুঝলাম যে রিতা সেই গোপন ঘরেই আটকে পড়েছিল। সে বের হতে পারেনি। শেষ এন্ট্রিতে লেখা ছিল, আমি আর পারছি না। খুব দুর্বল লাগছে। যদি কেউ এই ডায়েরি পায়, দয়া করে আমার পরিবারকে জানিও যে আমি তাদের খুব ভালোবাসি। আমি ডায়েরি পড়ে কান্নায় ভেঙে পড়লাম। এই গরিব মেয়েটা এই ছোট ঘরে আটকে পড়ে মৃত্যুবরণ করেছিল। রাফি বলল, মা, আমরা পুলিশকে জানাই। আমরা পুলিশকে খবর দিলাম। পুলিশ এসে ঘরটা খুঁজে দেখল। তারা রিতার কিছু হাড়গোড় পেল। ডাক্তাররা পরীক্ষা করে নিশ্চিত হল যে এগুলো 50 বছর আগের। পুলিশ তদন্ত করে জানতে পারল যে রিতার পরিবার সত্যিই হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারা রিতাকে খুঁজে পায়নি বলে ভেবেছিল যে সে হয়তো পালিয়ে গেছে। আমরা রিতার পরিবারের খোঁজ নিলাম। জানতে পারলাম যে তার মা-বাবা মারা গেছেন। কিন্তু তার ভাই এখনও বেঁচে আছেন। তিনি এখন 80 বছর বয়সী। আমরা রিতার ভাইয়ের সাথে দেখা করলাম। তার নাম রমেশ রায়। তিনি রিতার ডায়েরি দেখে কান্নায় ভেঙে পড়লেন। আমরা রিতাকে সব জায়গায় খুঁজেছিলাম। কিন্তু কখনো ভাবিনি যে সে বাড়ির ভেতরেই আটকে পড়েছিল। রমেশ বাবু আমাদের কাছে সেই পুরানো ঘটনার কথা বললেন। তিনি বললেন, সেই সময় আমাদের বাড়িতে কিছু দুর্বৃত্ত ঢুকেছিল। তারা আমার বাবাকে মেরে ফেলেছিল। আমরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। কিন্তু রিতাকে খুঁজে পাইনি। আমরা ভেবেছিলাম সে হয়তো আগেই কোথাও চলে গেছে। রমেশ বাবু বললেন, রিতার কিছু বন্ধু ছিল। হয়তো তাদের কারো বাড়িতে গেছে। আমরা সব জায়গায় খুঁজেছি। কিন্তু কে জানত যে সে আমাদের বাড়ির গোপন ঘরে লুকিয়েছিল। আমরা জানতে পারলাম যে এই গোপন ঘরটা রিতার দাদা বানিয়েছিলেন। সেই সময় চোর ডাকাতের ভয়ে লোকেরা এরকম গোপন ঘর বানাত। রমেশ বাবু বললেন, রিতা একমাত্র জানত এই গোপন ঘরের কথা। আমি আর আমার বাবা-মা জানতাম। আমি জিজ্ঞেস করলাম, রিতা কেন বের হতে পারেনি? রমেশ বাবু বললেন, গোপন ঘরের দরজা ভেতর থেকে খোলা যায়। কিন্তু দুর্বৃত্তরা হয়তো বাইরে থেকে কিছু দিয়ে আটকে দিয়েছিল। আমরা পুলিশের সাথে গোপন ঘরটা আবার চেক করলাম। দেখা গেল যে দরজার বাইরের দিকে একটা ভারী আলমারি পড়েছিল। সেটা 50 বছর ধরে দরজা আটকে রেখেছিল। আমাদের মনে হল যে রিতা হয়তো সেই আওয়াজ করে আমাদের সাহায্য চেয়েছিল। যদিও সে 50 বছর আগে মারা গেছে, কিন্তু তার আত্মা হয়তো এখনও সেই ঘরে আটকে ছিল। আমরা রিতার মৃতদেহ যা পাওয়া গেল সেটার যথাযথ দাফন করলাম। রমেশ বাবু খুব কৃতজ্ঞ হলেন। দাফনের পর থেকে আর কোনো আওয়াজ হয় না। মনে হচ্ছে রিতার আত্মা শান্তি পেয়েছে। আমাদের ফ্ল্যাটে আর কোনো রহস্য নেই। আমরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছি। রাফি আর তানিয়া এখন খুব সুখে আছে। তারা গত মাসে আমাকে জানিয়েছে যে তানিয়া গর্ভবতী। আমি দাদি হতে যাচ্ছি। এই খবরে আমাদের সবার মুখে হাসি ফুটেছে। সুমিও এখন ক্লাস 10-এ। সে পড়াশোনায় খুব ভালো। আমার স্বামী সম্পূর্ণ সুস্থ। তিনি এখন অফিসে প্রমোশন পেয়েছেন। এই ছিল আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চারের গল্প।
শুরুতে যেটা একটা সমস্যা মনে হয়েছিল সেটাই আমাদের একসাথে এনে দিয়েছে। রাফির সমস্যাটা ছিল মানসিক। কিন্তু পরিবারের সবার সাহায্যে সে সেটা কাটিয়ে উঠেছে। রিতার গল্পটা খুব দুঃখজনক। কিন্তু আমাদের মাধ্যমে সে তার পরিবারের কাছে ফিরে গেছে। জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যেগুলো আমাদের অবাক করে দেয়। কিন্তু সবসময় একটা সমাধান থাকে। আমাদের বিদ্যুৎ সংযোগের কাগজ যেটা দিয়ে এই গল্প শুরু হয়েছিল সেটাই আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলেছে। এখন আমরা সবাই একসাথে আছি। রাফি আর তানিয়া আমাদের দেখাশোনা করে। সুমি পড়াশোনায় মন দিয়েছে। আমার স্বামী আগের চেয়ে বেশি সময় পরিবারের সাথে কাটান। আর আমি খুশি যে আমার পরিবার সুখে আছে। কিছুদিন পর যখন রাফি আর তানিয়ার বাচ্চা হবে, তখন আমাদের পরিবারে আরেকটা নতুন সদস্য যোগ হবে। সেই বাচ্চাটাকে আমি রিতার কথা বলবো। যে কি করে একটা হারানো আত্মা তার পরিবারের কাছে ফিরে গেল। এটাই জীবনের সৌন্দর্য। কখনো কখনো শেষ মনে হওয়া গল্পগুলো আসলে নতুন শুরুর ইঙ্গিত দেয়া। আমাদের গল্প এখানেই শেষ। কিন্তু জীবন চলতে থাকে। নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন রহস্য। হয়তো আগামীকাল আবার কোনো নতুন রহস্য আমাদের জীবনে আসবে। কিন্তু আমরা জানি যে একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। আর এই ভরসাটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ।